ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর গরম পড়েছে, যার কারণে রাতেরবেলা ঠিকমতো ঘুমাতে পারি না। বাবুর আব্বুর জন্য কাপড় চোপড় জমিয়ে রাখতে ভয় লাগে। সাওদাকে বেডরুমে বাচ্চাদের সাথে দরজা আটকিয়ে রেখেছি। দেখো ও কি কান্না করতেছে। খুব কষ্ট হয় ও এভাবে কান্না করলে, কিন্তু কি করব, কোনো উপায় নেই। মারা চাইলেই সব কিছু স্কিপ করতে পারে না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। সকালে নাস্তার জন্য পাস্তা রান্না করতেছি। বাবুর আব্বু কিছুক্ষণ পরে অফিস চলে যাবে, তাই তাড়াতাড়ি সকালে নাস্তাটা বানিয়ে নিলাম। পাস্তাটা এনেছিল 2 দিন আগে, কিন্তু গ্যাস না থাকার কারণে রান্না করতে পারিনি। প্রতিদিন পাউরুটি খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি তো খাওয়া বন্ধই করে দিয়েছিলাম। প্রেগনেন্সিতে এক খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না, তা আসে যতই সুস্বাদু খাবারই হোক না কেন। সকালে নাস্তাটা বানানো হয়ে গেলে আমি এখন দুপুরের রান্নাটা তৈরি করে নিব। সবজি আগে কেটে নিয়েছি। আজকে খুব বেশি কিছু রান্না করব না। আজকে করলা ভাজি করব আর চিচিঙ্গা ভাজি করব। কালকে ডাল আছে, ভাত চুলে আগে বসিয়ে দিয়েছি। আমি সকালে নাস্তা বানানোর পরেই দুপুর রান্নাটা সেরে নেই, কারণ সকালে নাস্তা খাওয়ার পরে আমি আর কোনো কাজ করতে পারি না। খুব ক্লান্ত লাগে আর প্রচুর ঘুম পায়। তখন না চাইতেও আমি ঘুমিয়ে যাই, আর এই ঘুমানোর কারণে দুপুর রান্না তৈরি করতে অনেক সময় লেগে যায়। তাছাড়া বাচ্চারাও ঘুম থেকে উঠে যায়, তখন রান্না করতে আরও বেশি দেরি হয়ে যায়। তাই বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই আমি দুপুর রান্নাটা শেষ করার চেষ্টা করি। যদিও সবসময় পারি না, দেরি হয়ে যায়, তারপরও করার চেষ্টা করি। ইদানিং সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর গরম পড়েছে, যার কারণে রাতেরবেলা ঠিকমতো ঘুমাতে পারি না। যাও একটু ঘুম চলে আসে সাদার জন্য, তাও পারি না। প্রায় সময় সে মাঝরাতে উঠে কান্নাকাটি শুরু করে। তখন উঠে তাকে দুধ বানিয়ে দিতে হয়। এমনিতে শোয়ার আগে তাকে দুধ বানিয়ে খাওয়াই, তারপরেও সে মাঝরাতে উঠে কান্নাকাটি শুরু করে, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় সময় দেরি হয়ে যায়। জানি না এই মেয়েকে নিয়ে কি করব। আর একটা বাচ্চা হলে কীভাবে কি করব কিছুই বুঝতে পারতেছি না, কারণ ওর ঘুম অনেক পাতলা। সামান্য একটু আওয়াজেই ঘুম থেকে উঠে যায়। তার উপরে আরেকটা বাচ্চা থাকলে সে যদি একটু কান্না করে সে ঘুম থেকে উঠে যাবে। তখন 2টা বাচ্চা একসাথে কীভাবে সামলাবো সেটাই আমি ভাবতেছি। বাবুরাবু প্রতিদিন অফিসে যায়, তাই তাকে আগেভাগে ঘুমাতে হয় এবং সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে যেতে হয়। তাই বাবুর আব্বুকে খুব বেশি চাপ দেই না। সব কষ্ট আমাকেই করতে হবে। আচ্ছা, মায়েদের জীবনটা এমন কেন? সব কষ্ট তাকেই সহ্য করতে হয়, আবার সব কথা তাকেই শুনতে হয়। দুপুরে রান্নাটা তৈরি করা হয়ে গেল। মনে হচ্ছে মাথা থেকে বড় একটা বোঝা চলে গেল। রান্না শেষ করে কাপড় ভেজাতে চলে এলাম। অনেক কাপড় জমে গিয়েছে।
বহুদিন ধরে কাপড় ধোয়া হয় না, যার কারণে কাপড় বেশি জমে গিয়েছে। আমি প্রতিদিন গোসলের সময় কাপড় চোপড় ধুয়ে দিই, কিন্তু বৃষ্টির কারণে কয়েকদিন গোসল করা হয়নি, তাই কাপড় আরও বেশি জমে গিয়েছে। প্রেগনেন্সিতে সবগুলো কাপড় একসাথে ধোয়া সম্ভব নয়, তাই কাপড়গুলো পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি। রাতের বেলা বাবুরাবু আসলে ধুয়ে দিবে। বাবুরাবুর জন্য কাপড় চোপড় জমিয়ে রাখতে ভয় লাগে, কারণ উনি অনেক সময় কাপড় চোপড় ধোন না, সঙ্গে সঙ্গে ধোন না, কাপড় চোপড়গুলো জমিয়ে রাখেন। দেখা যায় সকালবেলা ধুয়ে দেন, আবার দেখা যায় সকালবেলা না পারলে রাতেরবেলা সে ধুয়ে দেয়, কিন্তু সেক্ষেত্রে কাপড়গুলো গন্ধ হয়ে যায়। কিন্তু আমার কিছু করার নেই, কারণ শরীরটা অনেক ভারী হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় এতগুলো কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি বাবুরাবু অফিস থেকে আসার পরে অনেক ক্লান্ত থাকে, ও সময় আসলে কাপড় চোপড় ধোয়ার এনার্জি থাকে না। কিন্তু কি করব, আমি তো সারাদিন সংসারে অনেক কাজ করি, আমাকে তো অনেক কষ্ট করতে হয়। সারাদিনে 3টে বাচ্চা সামলিয়ে ঘরের সব কাজ সেরে নিতে হয়, তার উপরে প্রেগনেন্ট অবস্থায় এতটা চাপ নেওয়া আসলেই কষ্টকর হয়ে যায়। ঘরদোর অনেক ময়লা হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে ঘরটা ঠিকমতো ঝাড়ু দেওয়া হয় না। বাচ্চাদের ঘর প্রতিদিন না হলেও একদিন পর পর ঝাড়ু দিতে হয়, না হলে ঘরটা অনেক বেশি ময়লা হয়ে যায়। ওই দেখো সাদা দাঁড়িয়ে আছে, ওর কারণে এই কাজগুলো আরও বেশি করে করতে পারি না। এখন তো ও হাঁটতে পারে মাশাল্লাহ, পুরো ঘর হেঁটে বেড়াবে, ওকে খাটে রাখাই যায় না, এত বেশি কান্নাকাটি করে খাটে রাখলে। এখনও অনেক কান্নাকাটি করতেছে। ঘরে চিপায় চাপায় ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়, মাথা নুয়ে ঝাড়ু দিতে হয়, কোমরটা ব্যথা হয়ে যায়। ইদানিং কোমরটা প্রায় ব্যথা করে, ঠিকভাবে হাঁটতেও পারি না, কিন্তু বাচ্চাদের ঘর ঝাড়ু তো দিতেই হবে। দেখো কত ময়লা বের হয়েছে, পুরো ঘর ঝাড়ু দিতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু না দিয়েও পারা যায় না। বুয়ার খোঁজ করেছিলাম, কিন্তু এই 6 তলায় এসে কোনো বুয়াই কাজ করতে চায় না। তাছাড়া ওদের ডিমান্ড অনেক হাই, এত টাকা দিয়ে বুয়া রাখা সম্ভব নয়। বাবুরাবু সপ্তাহে একদিন ঘর মুছে দেয়, কিন্তু তার মাঝখানেও আরেকবার ঘর মুছতে হয়। যেহেতু সাউদা হাঁটতে শিখেছে, ও অনেক ময়লা ধরে, তাই ওর কারণে আরও বেশি পরিষ্কার রাখতে হয়। আমার ঘরটা এমনিতেই ছোট, তার উপরে ফার্নিচারগুলো রাখাতে ঘরের স্পেস অনেক কমে গিয়েছে। এই ছোট স্পেসে ঘর ঝাড়ু দেওয়া সত্যি অনেক কষ্টকর হয়ে যায়। বাসা চেঞ্জ করব এই মুহূর্তে তাও পারতেছি না, কারণ বাচ্চা হওয়ার 6 মাস পর ছাড়া কোনো ভারী কাজ করা যাবে না। বাসা চেঞ্জ করলে প্রায় সব কাজ আমাকেই করতে হবে। বাবুরাবু যেহেতু জব করে, তাই উনি অত সময় দিতে পারবে না। সাউদাকে বেডরুমে বাচ্চাদের সাথে দরজা আটকিয়ে রেখেছি, দেখো ও কি কান্না করতেছে। আমার কণ্ঠ শুনলে চুপ হয়ে যায়, তারপর কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি শুরু করে দেয়। সাউদা কান্না করে না মা, খেলা করো, খেলা করো মা। খুব কষ্ট হয় ও এভাবে কান্না করলে, কিন্তু কি করব, কোনো উপায় নেই, মা থেকে সব কিছু পারতে হয়। দেখো বাচ্চারা ঘরটা ময়লা করে কি করেছে, ভাঙ্গা বোতল আরও কত কিছু যে চিপা জমে আসে আল্লাহ জানে। এগুলো বের করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো ঘর ঝাড়ু দিতে জীবনটা বের হয়ে যাচ্ছে। ওরা এত ঘর নোংরা করে, ঝাড়ু দিতে গেলে অনেক সময় লেগে যায়। প্রেগনেন্ট অবস্থায় এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যায়, তাই এই কাজগুলো করার পরে অন্য আর কোনো কাজ করতে পারি না। সেজন্যই আজকে আগেভাগে রান্নাটা সেরে নিয়েছি। মাঝে মধ্যে জায়ান ঘর ঝাড়ু দিয়ে দেয়, কিন্তু ও ছোট মানুষ,
ও কি আর সেভাবে করে ঘর ঝাড়ু দিতে পারে? তাই কিছু ময়লা রয়েই যায়। কোমরটা খুব ব্যথা করতেছে, ঘর ঝাড়ু দিতে পারতেছি না। একটু রেস্ট চেয়ে নিব, তারও উপায় নেই। সাওদা প্রচুর কান্না করতেছে। তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে। পা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। প্রেগনেন্সিতে নিচু হয়ে কাজ করা সম্ভব হয় না, তার উপরে সিজারের রোগী। দুই একবার নিচু হয়ে ঘর মোছা ট্রাই করেছিলাম, কিন্তু পারিনি। দাঁড়িয়ে থেকে ঘর মোছা কিন্তু অনেক কষ্ট, পায়ের উপর অনেক চাপ পড়ে, তাছাড়া কোমরটা অনেক ব্যথা করে। কিন্তু কি করব, নাইমাবার থেকে কানামা ভালো। মুছলে ঘরটা একটু ভালো থাকে, না হলে ঘরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাবুর রুমটা মুছতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। নিচু হয়ে সোফার তলে মুছতে হয়, খাটের তলে মুছতে হয়, স্পেসটা অনেক কম। তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একেবারে ঘর মুছে নিয়েছি, ব্যাপারটা আসলে তা নয়। অফিস কিনে আমি আরও 2বার ঘরটা মুছে নিয়েছি। এখন লাস্ট ফিনিশিংটা দিচ্ছি। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। গরমে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। পুরো ঘর মুছতে আমার যে কতটা কষ্ট হয় তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরও ঘরটা মোছার পরে মনে একটু শান্তি লাগে। আগে আমি একদিন পর ঘর মুছতাম, তখন ঘর এত বেশি ময়লা হতো না। কিন্তু এখন শরীরটা এত খারাপ লাগে যে ঘর মোছার কথা মনে হলেই অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মারা চাইলেই সব কিছু স্কিপ করতে পারে না, বাচ্চাদের জন্য মায়েদের কাজ করতেই হয়। তা সে মায়েরা যত বেশি অসুস্থ থাকুক না কেন, নাস্তা খাওয়ার পরে এতটুকু রেস্ট নেওয়া হয়নি। শরীরটা এখন অনেক বেশি খারাপ লাগতেছে। আমি যদি একটু ঘুমাতাম তাহলে এই কাজগুলো আর করা হতো না, কারণ ঘুম থেকে উঠলেই আরও বেশি অসুস্থ হয়ে যাই। তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, খুব বিরক্ত লাগে তখন কোনো কাজ করতে গেলে। তাছাড়া মেজাজটা অনেক বেশি খিটখিটে হয়ে থাকে। বাথরুমে কাপড় রেখে দিয়েছি, এখন গোসলটা করে নিব। অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, দম ফেলার সুযোগ পাচ্ছি না। সাওদাকে কোমরে বসিয়ে দিয়েছি। আমি যখনই গোসল করতে যাই তখন সাওদাকে কোমরে বসিয়ে দেই। ওকে বসিয়ে রেখে আমি গোসল করি, তারপর তাকে গোসল করিয়ে দেই। গোসলের সময় যে কাপড়গুলো জমা থাকে সেগুলো সাবান দিয়ে ধুয়ে দিই। ওই সময় আসলে খুব বেশি কাপড় জমা থাকে না। আসলে প্রতিদিন কাপড় ধুলে কাপড় জমে না, কিন্তু মাঝখান দিয়ে সাবান ছিল না, তাই কাপড় আর ধোয়া হয়নি। এই কারণে কাপড় অনেক বেশি জমে গিয়েছিল। আসলে পুরুষ মানুষদের উপর নির্ভর থাকলে যা হয়, ওরা আসলে সব কাজ সঠিক সময় করে না। যে জিনিসটা বেশি দরকার সেটা আনবে না, যেটা দরকার নেই সেটা এনে বসে থাকবে। প্রেগনেন্সির কারণে ঘর থেকে বের হতেও পারি না, তাই অনেক কিছু চাইলেও আনতে পারি না। এই কাপ্তানটা পরতে আমার অনেক কষ্ট হয়েছিল, এত বেশি গরম লাগছিল যে কি বলবো। আসলে সবগুলো কাপড় ভিজে দিয়েছিলাম, তাই পরার জন্য কোনো কাপড় ছিল না। এটা পরার পরে বুঝতে পারলাম গরম কাকে বলে। জীবনটা বের হয়ে যাচ্ছিল। ভাগ্যিস একটা মেক্সি ধুয়ে রেখেছিলাম, না হলে যে কি হতো আল্লাহ জানে। কাপড় চোপড়গুলো একটাও গায়ে লাগে না, সবগুলো টাইট হয়ে গিয়েছে। আমি যে খুব বেশি মোটা হয়েছি তাও কিন্তু না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।